ফার্স্টে দেখেন আমরা অর্থনীতি 3টা ক্লাস নিব। ওকে, তো এই 3টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটা হলো অর্থনীতি পার্ট 1। তো আপনারা এই অর্থনীতি সম্পর্কে কতগুলা টার্ম সবসময় জেনে আসছেন আর কি। যে সর্বপ্রথম থেকে দেখবেন যে আপনারা কিছু টার্ম সবসময় জেনে আসছেন, যে কি এই ডেল্টা প্ল্যান, তারপরে আপনার কি বলে প্রেক্ষিত পরিকল্পনা, তারপরে ভিশন 2041, তারপরে ওই এইরকম ব্লা ব্লা ব্লা, দেখবেন অনেক টপিক আপনারা মানে জানেন আর কি, হ্যাঁ, অর্থনীতি সম্পর্কে আর কি। তো এই অর্থনীতি সম্পর্কে তো অনেকগুলো টপিক আপনারা মোটামুটি জানেন। যে এই অর্থনীতি যে যে সরকার অনেক রাস্তাঘাট তৈরি করে, হসপিটাল তৈরি করে, রেল লাইন তৈরি করে, আসলে এই জিনিসগুলো আসলে কিভাবে হয়, হ্যাঁ, এই সামগ্রিক একটা আইডিয়া, একটা মানে গ্রস একটা মানে কি কমন সেন্স আপনার মধ্যে থাকতে হবে, গ্রস একটা ব্যাপার থাকতে হবে আসলে এই জিনিসগুলো হয় কিভাবে আর কি। আপনি বিক্ষিপ্ত ভাবে অনেক কিছু জানেন, কিন্তু আপনি মোটামুটি শিওর যে আপনি আসলে গোছায় কিছু জানেন না আর কি, যে কই থেকে কোনটা হয় এবং কোনটা আমার কিভাবে করতে হবে। তো আমার আজকে বেসিক কাজ হলো আপনাদের একদম একটা মানে ইনিশিয়ালি শুরু করা, গভর্নমেন্টের প্রজেক্ট গুলো কিভাবে নেয় এবং এই প্রজেক্ট গুলো কিভাবে রান করে। ওকে, তো আমরা লাস্ট বিসিএস এর প্রশ্নগুলো যদি দেখি, স্পেশালি 45 এর প্রশ্ন যদি আমি দেখি, তাহলে দেখতে পারবো যে প্রশ্নটা এইভাবে করছে প্রথম থেকেই, যে আপনাকে ওই মানে প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটা মানে স্বচ্ছ ধারণা থাকতে হবে, তাহলে আপনি ওইটার উপর লিখে ফেলতে পারবেন। আমার বেসিক কাজ হলো আপনাকে স্বচ্ছ ধারণা দেওয়া আর কি। তো এটা আমার পরিচয়, আমি 4টা বিসিএস দিছি আর কি, দিচ্ছি আরো। তো এখন এখন দেখেন আমি প্রথম একটা টপিক আছে, সেটা হলো বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো কি কি। ওকে, বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনা কি কি? বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনা আসলে আপনার ধামধুম অনেকগুলো পরিকল্পনার কথা আসলে বলে দিন, আসলে ব্যাপারগুলো এরকম না। ব্যাপারগুলো আপনার আসলে একটা টাইম বেসড প্ল্যান থাকে বাংলাদেশের, হ্যাঁ, এবং এই কোন মিনিট থেকে কিভাবে পাস হয় এগুলো আমরা পরের ক্লাসে শিখবো, পরে মানে 3 নাম্বার ক্লাসে শিখবো। এখন আমি জাস্ট পরিকল্পনাগুলো আপনারা দেখে। তো পরিকল্পনাগুলো হয় হলো, একটা হলো স্বল্প মেয়াদী, আর একটা হলো মধ্যমেয়াদী, আর একটা হলো দীর্ঘমেয়াদী। ফাইন। তো দেখেন, স্বল্পমেয়াদীর মধ্যে থাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, মধ্যমেয়াদী গুলোর মধ্যে থাকে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো ডেটা প্ল্যান। এছাড়া অনেকগুলো প্ল্যান আছে, আমি জাস্ট একটা করে উদাহরণ দিয়ে আপনার মাথায় একটু ব্যাপারটা ঢোকানোর চেষ্টা করতেছি, যে আপনাকে যদি পরীক্ষা প্রশ্ন আছে যে বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো কি কি, তা আপনি তো অনেক উন্নয়ন পরিকল্পনার কথা বলবেন, জিনিসটা কিন্তু বেসিক্যালি উত্তরটা হলো এটা, যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এবং এগুলোর মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে আর কি, যে মানে উদাহরণ আছে, যে এটার উদাহরণ, এটার উদাহরণ, এইটা। দেখেন, এবার আমরা প্রথমে আসলে শিখি যে এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি ব্যাপারটা কি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ব্যাপারটা কি। তো বার্ষিক উন্নয়ন কর্মসূচি এখানে অনেক কিছু লিখে দিচ্ছি আর কি, তার আগে আমার কথা আগে শোনেন, এর পরীক্ষায় আমি যা বলতেছি এটা লিখলেই অনেক। তো বাংলাদেশ সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে, হ্যাঁ, এই মন্ত্রণালয়গুলো 2014-15 সালে এরকম সময় থেকে তারা হলো একটা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি, বাংলাদেশ সরকার আর কি সবার সাথে আর কি একটা এগ্রিমেন্টে গেছে, যে আমরা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির মধ্যে ঢুকবো। তো বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিটা বেসিক্যালি তারা কিভাবে ঢুকবে, যে বাংলাদেশ সরকারের যে মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আছে, এবং এই সরকারের তো একদম সেন্ট্রাল নির্বাহী প্রধান হলো কি প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার এত সময় না, তো তার যে ক্যাবিনেটটা আছে, এই ক্যাবিনেটটা দিয়ে কিন্তু সে গভর্নমেন্টটা পরিচালনা করে। তো ক্যাবিনেট এবং এই ক্যাবিনেটের যে সচিবরা আছে, মন্ত্রিসভা সচিবরা আছে, তারা কি করে, তারা হলো প্রত্যেকটা মন্ত্রণালয়ের বা বিভাগের সাথে এক ধরনের বাৎসরিক চুক্তি করে, যে ঠিক আছে তোমার এই চাহিদা, ঠিক আছে তাহলে তোমার আমি বছরে এত টাকা দিলাম, বিনিময়ে তুমি আমার এই ফলাফল দিবা। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ, এপিএ অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। ঠিক আছে, আমি ইংলিশটা অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট, এটা সার্টিফিকেট পেয়ে যাবেন, দেখে নিন, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। তো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে ইয়েটা আছে তাদের মাধ্যমে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, হ্যাঁ, এটা হলো বার্ষিক, এবং এটা হলো সব থেকে স্বল্প মেয়াদী চুক্তি। তো এই চুক্তিটা সম্পর্কে দেখেন আমি লিখছি যে 2014-15 অর্থ বছরে, হ্যাঁ, 48টি মন্ত্রণালয় প্রথম মন্ত্রণালয় বিভাগের সাথে এই হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষরিত হয়, এবং এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল, আমরা জানি আমাদের বর্তমান সরকারের রূপকল্প 2021 নামে একটা ছিল, এবং এই 2021 রূপকল্প এখানে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছি আর কি। তো এই যে 2020-21 যে আপনার হলো বাংলাদেশ সরকারের রূপকল্প 20-21 যথাযথ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ সুশাসন সংহতকরণে সচেষ্ট, এই যে পলিসিটা, এই পলিসির উপর বেসিস করে সর্বপ্রথম এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটা কি হয়, চালু হয়। ঠিক আছে, তো ওইটা, আর আমি এখানে তো ইনফরমেশন মোটামুটি আপনাকে লিখে দিচ্ছি যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ ব্যাপারটা কি। তো এখান থেকে দেখলে আপনার মোটামুটি ইনফরমেশন চলে আসবে বার্ষিক কর্মসূচি। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, যেটা পীড়িত বারবার প্রশ্ন আছে, প্রেক্ষিত পরিকল্পনার ব্যাপারটা আসলে বেসিক্যালি কি।
ঠিক আছে, প্রেক্ষিত পরিকল্পনা এটা একটা মধ্যমেয়াদী পরিকল্পনা, অনেক দীর্ঘমেয়াদী না, এটা মধ্যমেয়াদী পরিকল্পনা। তো দেখেন প্রেক্ষিত পরিকল্পনা হলো সরকার কর্তৃক একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো প্রেক্ষিত পরিকল্পনা বলতে দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী আপনি যেটা বলেন সেটা দিয়ে আসলে এটা কাজ চালানো যাবে, সমস্যা নেই। কারণ এটার স্প্যান অনেক সময় 20 বছর হয়, অনেক সময় 50 বছর হয়, 50 বছর হলে দীর্ঘমেয়াদী হয়ে যাবে, 20 বছর হইলে মধ্যমেয়াদী। পরিকল্পনা যেখানে অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি। এখন এই ইনক্লুসিভ কি গ্রোথ, ইনক্লুসিভ গ্রোথ, এখন আমাকে কিছু বলতে পারবেন আপনাদের মধ্যে ক্লাসে যে ইনক্লুসিভ গ্রোথ ব্যাপারটা কি? আমি পরে থেকে কেউ যদি পারেন তাহলে আমরা বললেন যে আমি বলে দিচ্ছি। তারপরে দারিদ্র হ্রাস, কার্যকর সরকার ব্যবস্থা অর্জনের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা, বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করা, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং সেসব লক্ষ্যমাত্রা অর্জনের নীতিমালা, কর্মকৌশল, প্রকল্প এবং কর্মসূচি, পুরাটা হলো প্রেক্ষিত পরিকল্পনা। প্রেক্ষিত পরিকল্পনা আমরা বারবার বিভিন্ন জায়গায় দেখছি। তো দেখেন যে টেকসই উন্নয়ন এসডিজি, এসডিজিটাও আসবে কি বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনার মধ্যে এসডিজিটাও আছে। ওকে, তো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট গ্রোথ বা ইনক্লুসিভ গ্রোথ এই জিনিসটাকে বোঝেন। ইনক্লুসিভ গ্রোথটা হলো যে ধরেন অন্তর্ভুক্তি, তো অন্তর্ভুক্তি মানে কি? ধরেন আপনারা সহজভাবে কিভাবে বোঝায় যে আপনি চিন্তা করেন যে আপনার বাসা, আপনার বাসা চিন্তা করেন আপনার বাসার প্রত্যেকটা মেম্বারে ডেভেলপ হইতে হবে, ঠিক আছে? আপনার বাসার প্রত্যেকটা মেম্বারে সব স্টেক হোল্ডার পার্টিসিপেট করে, সাবাস পুনম্বয় পূজা, আমি এটাই বলতেছেন। ধরেন আপনার বাসার যতগুলো লোকজন আছে সবার উন্নতি হইতে হবে। ধরেন আপনার ছোট ভাই আছে, তার উন্নতি দরকার নেই, ব্যাপারটা তা না, সব স্টেক হোল্ডারের পার্টিসিপেশন হইতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে আর কি, স্টেক হোল্ডার। তো এটা হলো প্রেক্ষিত পরিকল্পনার একটা বড় একটা পার্ট। হ্যাঁ, আমি মোটামুটি প্রেক্ষিত পরিকল্পনা কি এখানে বলে দিচ্ছি, আপনার সবগুলো মনে রাখার দরকার, 2-3টা মনে রেখে পড়তে লিখলে হবে, এত লিখতে পারবেন না। আচ্ছা, বাংলাদেশের গৃহীত 2টা প্রেক্ষিত পরিকল্পনা আপনাকে আমি বলি। একটা হলো কি, দেখেন 2010 থেকে 2021 এটা ছিল মধ্যম আয়ের দেশে উন্নত করা, আর 2021 থেকে 41 কি উন্নত ও সমৃদ্ধ দেশ। প্রেক্ষিত পরিকল্পনা 2টা। ওকে, আচ্ছা, এই 2টা প্রেক্ষিত পরিকল্পনা হলো ক এবং খ এরকম। আচ্ছা, বাংলাদেশের উন্নয়ন কাঠামোতে কি কি পরিকল্পনা রয়েছে? ঠিক আছে, বাংলাদেশের উন্নয়ন কাঠামোতে কি কি পরিকল্পনা রয়েছে আপনি এবার দেখেন। এইরকম ডাইরেক্ট আপনাদের প্রশ্ন বলে যে বাংলাদেশের উন্নয়ন কাঠামোতে কি কি পরিকল্পনা রয়েছে বর্তমান সরকার। আপনি তো ঢালাওভাবে উদাহরণ বলা শুরু করেন, আসলে আপনাদের থেকে উদাহরণ চাই না, আপনার থেকে চাইছে কি কি দেখেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা। তাহলে কি এই 2টা সম্পর্কে কিন্তু আমার মোটামুটি আইডিয়া হয়েছে। এবার পঞ্চবার্ষিকী সম্পর্কে আমার একটু আইডিয়া দরকার, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, তো তার আগে আমি আপনাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে আমি আপনাদের জাস্ট হালকা করে এই প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী আরেকটা প্রশ্নের আমি উত্তরটা আপনাকে দিচ্ছি। এই পঞ্চবার্ষিকী আমি পরে আসতেছি, স্লাইডের পরে আছে পঞ্চবার্ষিকী। আপনি দেখেন প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের মাইল ফলক ভীষণ কি, হ্যাঁ, বা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মাইল ফলক গুলো কি কি। আপনি প্রথমে বলবেন যে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, যেটা আমরা অর্জন করছি। আপনি স্টার ডাটা দেখাই দেবেন, স্টার ডাটা আমি দিয়ে দিব। 2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ বা উন্নয়নের জাংশন। 2031 সালের মধ্যে সমৃদ্ধ উন্নত সোনার বাংলাদেশ। 2071 সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে। আর 2100 সালে হলো বদ্বীপ পরিকল্পনা বা নিরাপদ বদ্বীপ। এরকম একটা জায়গায় ইনশাল্লাহ আমরা চলে যাবো। তাহলে কি এই পাঁচটা আমার সাথে একটু বলেন তো, কেউ একজন একটু বলেন তো, একদম মাথার মধ্যে সেট আপ করে নেন। পরীক্ষা একদম উন্নয়ন পরিকল্পনা আসলে ওগুলো হাবিজাবি লিখবে না, সবাই যেগুলা, ঠিক আছে? বইয়ের মধ্যে কিন্তু সব হাবিজাবি জিনিস লেখা আছে, হ্যাঁ, ওগুলো কিন্তু কিছুই না। প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী মাইল ফলকের ভীষণ কি কি আপনি লিখবেন, ওই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রাস্তাঘাট, এগুলা কিন্তু না, এই যেগুলা। তো কেউ একজন আমার সাথে একটু বলে ফেলেন তো, সবার বাচ্চা মাথায় থাকে, বা মনে মনে বলেন, সমস্যা নাই, মাইক খুলে কথা বলতে ভয় লাগলে মনে মনে বলেন। ওকে, একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, ওকে, টিএম লিখে দিই। টিএম মানে কি? ঠাড়া মুখস্থ, ঠিক আছে ভাই? আচ্ছা, এবার আমরা আসি ভিশন 2041 বা রূপকল্প 41। ঠিক আছে, ভিশন 2041 বা রূপকল্প 41 এই জিনিসটা আসলে কি? তো ভিশন 2041 বা রূপকল্প 41 হলো এখানে 41 সাল হবে, হ্যাঁ, একটু ঠিক করে নিয়ে এই মানে 21 বছরে আর কি, এখানে 22 সালটা একটু ভুল লেখা আছে, কৌশলগত পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে। তো ধরেন এই 40 বছরে আমাদের একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কয় বছরের জন্য বলেন তো? কয় বছরের জন্য একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা? আচ্ছা, তাহলে 20 বছরে কয়টা? 4টা। এই 4টা পঞ্চবার্ষিকী পরিকল্পনার সম্পূর্ণটা বাংলাদেশে থেকে, মানে এই 4টার মাধ্যমে আমরা ভিশন 2041 যাবো। তাহলে বুঝছেন স্বল্প মেয়াদী প্রত্যেকটা, তাহলে
ভীষণ মানে এই যে আমার যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো আছে এগুলো কিন্তু আমার ছোট ছোট স্টেপ। এই ছোট ছোট স্টেপ গুলো আমি একসাথে কালেক্ট করে 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 যখন আমি একটা বড় লেভেলে নিয়ে যেতে পারবো তখন আমার কি হবে, ভিশন 2041 মানে একটা বড় আকার ধারণ করবে। বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধি দেখেন কি কি হবে, রপ্তানি বৃদ্ধি পাবে, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি হবে এবং বিনিয়োগের প্রসারকে উৎসাহ দেওয়া রূপকল্প 2041-এর উদ্দেশ্য। তাহলে রূপকল্প 41-এর উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন? তাহলে ভিশন 2041 বলে কি বলবেন? আপনি একদম পিছন থেকে আসবেন ভিশন 2041 বল। এই যে বাংলাদেশ সরকারের যে প্রেক্ষিত পরিকল্পনা আছে সে তার একটা পার্ট হলো ভিশন 2041। এই ওইভাবে যখন আপনি একদম একটা ক্রনোলজি অনুযায়ী মেনটেন করে লিখবেন তখন আপনার লেখাটা অন্যদের থেকে ইউনিক হবে, নাম্বার বেশি হবে। এখন দেখেন ভিশন 2041 বেসিক্যালি কি আছে, এগুলো সব বইয়ে আছে, এগুলো নিয়ে অত টেনশনের কিছু নাই। স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় 2041 সালের মধ্যে সরকার করবে এটা, এবং 2021 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য গ্রহণ করতে হবে কি রূপকল্প 2000। ঠিক আছে ভিশন। ওকে, এবং দেখেন ভিশন 2041 এর কাহিনীটা কি দেখেন, এখানে আরো দুইটা প্যারামিটার আছে, সেটা হলো যে আমাদের মাথা পিছু আয় কত টাকা হবে 1250, এবং বাংলাদেশ হবে সোনার বাংলা, যেখানে কি হবে, যেখানে দারিদ্র হবে সুদূর, হ্যাঁ একটা অতীতের ঘটনা, দারিদ্রতা হবে সুদূর একটা অতীতের ঘটনা আর কি। তো দেখেন ভিশন 2041-এ বাংলাদেশ থেকে কি রপ্তানি বৃদ্ধি পাবে, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে, বিনিয়োগকে প্রসার করতে উৎসাহ দেয় রূপকল্প 2041-এর উদ্দেশ্য। তাহলে আপনারা একটা জিনিস বুঝতেছেন যে এই যে আমাদের যে বিভিন্ন ভিশন গুলো আছে প্রত্যেকটা ভিশন কিন্তু ছোট ছোট পার্ট থেকে আসছে, মানে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এবং এই প্রত্যেকটা সমন্বয় কিন্তু এই ভিশন 2041 যেটা এখন কথা হচ্ছে। এবং এই ভিশন 2041টা একটা জিনিস দ্বারা বর্তমানে রিপ্লেস হয়ে গেছে। ভিশন 2041 পরীক্ষার আসবে না, আসবে আরেকটা জিনিস, বলেন তো এটা কি, ভুলে গেছেন? ভিশন 2041 একটা জিনিস দ্বারা রিপ্লেস হয়েছে, স্মার্ট বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন এর আবার প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে। প্রাতিষ্ঠানিক ভিত্তি কি? আপনার সুশাসন, গণতন্ত্র, বিকেন্দ্রীকরণ, সক্ষমতা ভিত্তি। জাস্ট লিখে দেবেন, পরীক্ষাগুলো বোঝানোর কিছু নেই। এবং দেখেন ভিশন 2041 অর্জনের জন্য সরকারের গৃহীত প্রধান প্রধান পদক্ষেপ কি দেখেন, উচ্চ আয় অর্থনীতি, প্রাতিষ্ঠানিক ভিত্তিতে সুশাসন নিশ্চিতকরণ, ত্বরান্বিত অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির মাধ্যমে সমতা ভিত্তিক অর্থনীতি কাঠামো। আমার কিছু স্পেলিং মিস্টেক থাকতে পারে আমার স্লাইডে, একটু ঠিক করে নিয়ে দেখেন। এগুলো হলো সরকারের গৃহীত পদক্ষেপ, যে এই টাইপের আর কি স্টেপ গুলো গভর্নমেন্ট নিচ্ছে। তারপরে কি করবে গভর্নমেন্ট, দারিদ্র শূন্য দেশ করবে, মানব উন্নয়ন করবে, জনভিত্তিক লক্ষ্যাংশ করবে, টেকসই বিদ্যুৎ ও জ্বালানি, হ্যাঁ এই ব্যাপারগুলো নিবে। ডিজিটাল বাংলাদেশ, ঠিক আছে, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে। পরিবহন ও যোগাযোগ অবকাঠামো বিনির্মাণ, বদ্বীপ পরিকল্পনা 2100। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসগুলো দেখেন, এই যে বদ্বীপ পরিকল্পনা 2100 আপনারা বারবার করতেছিলেন, হ্যাঁ বদ্বীপ, ডেল্টা প্ল্যান 2100, ডেল্টা প্ল্যান 2100 সবাই মুখস্থ হয়ে যায়, পরীক্ষা আসে। ঠিক আছে, তো এইটা আসলে কার পার্ট এবার কি বুঝতে পারছেন? এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার পার্ট। তো এটা কিন্তু ইকোনমিক্সের পার্ট, এই ইকোনমিক্সের পার্টটা আপনার পড়ে যাইতে হবে, তো এটা বিভিন্ন জায়গায় দিতে পারে আর কি। তো যাই হোক, এটা কথা না, কথা এবার আমি একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হলো যে আপনারা এই জনমিতিক লভ্যাংশ, তারপরে উন্নয়ন, মানব উন্নয়ন, এইগুলা কি সেকেন্ড চ্যাপ্টারে পড়ছেন না? এখন এই পরীক্ষার প্রশ্ন যদি আসে যে ভিশন 2041 অর্জনে সরকারের প্রধান প্রধান পদক্ষেপ, তো মানব সম্পদ উন্নয়ন, তো এই মানব সম্পদ উন্নয়নের ওগুলো নিজের মতো করে লিখতে পারবেন না, এই জন্য আমি এগুলোর ডিসক্রিপশন দিই। আমি চিন্তা করছি যে পয়েন্ট গুলো আমি লিখে দিই, পয়েন্ট গুলো ওনারা মুখস্থ করে ফেলুক, আর ডিটেলস ওনারা লিখে ফেলতে পারবে। কি লিখে ফেলতে পারবেন না? ডিটেলস মানে কি লিখবেন, বেশি টাইম পাবেন না লেখা, 5 মিনিট টাইম পাবেন আর কি। তো 2-1 লাইন করে লিখে দিবেন আর কি। হ্যাঁ, এবং জনমিতিক লভ্যাংশ কিন্তু সুন্দর একটা কার্ভ আছে, কার্ভ করছেন না? জনমিতিক লভ্যাংশ এরকম একটা কার্ভ আছে, হ্যাঁ এই টাইপের একটা কার্ভ আছে, একটা অপটিমাম লেভেলে যায় যে আবার চলে আসে। ঠিক আছে, এরকম একটা কার্ভ। সেটা যাই হোক, পড়লে পড়ছেন, না পড়লে নেই। তো বদ্বীপ পরিকল্পনা, আচ্ছা আমি মোটামুটি লিখে দিচ্ছি, ওকে ফাইন। এবার দেখেন প্রেক্ষিত পরিকল্পনা 2041 সালের সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক। তো এখানে আসলে আমার মানে খুব কি কিছু আসলে পড়ানো আছে, আমার কাজ ছিল আপনাদের গোছায় যায়, আমি গোছায় দিচ্ছি। মাথা পিছু আয়, রপ্তানি আয়, গড় আয়, সাক্ষরতার হার, জিডিপি প্রবৃদ্ধি, চরম দরিদ্রতা, দারিদ্রতা, বিনিয়োগের হার, কনস্টিটিউশন। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস আপনি কি করবেন, আপনি এই ডাটাটা একদম বুঝতে পারবেন। ঠিক আছে, এবং এখানে আপনি লিখবেন সূত্র, কি লিখবেন, সূত্র লিখবেন সাধারণ অর্থনীতি বিজ্ঞান। ঠিক আছে ভাইয়া, এটা আপনারা পড়ে রাখবেন, এই ডাটাটা আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ভিশন 2041 ব্যবহার করতে পারবেন, বা বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা বা বাংলাদেশের আকাঙ্ক্ষা কি সেখানে আপনি এই ডাটাটা ব্যবহার করতে পারবেন। এবার আপনি দেখেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই জিনিসটা
ঠিক আছে, অষ্টম পঞ্চবার্ষিকী। এখন আমরা দেখি পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি। পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো একটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা। এটা মূলত একটি সময়ের জন্য সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সেতু বন্ধন হিসেবে কাজ করে। বুঝতে পারছেন? তাহলে কি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটা পরিকল্পনার মাফিক এটা একটা কি সেতু বন্ধন হিসেবে কাজ করে। ওকে, এটাকে বলা হবে যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং এই অষ্টম বার্ষিকী পরিকল্পনা সম্পর্কে দেখেন প্রাইম মিনিস্টার কি বলছেন, যে আমি বিশ্বাস করি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে খুবই কার্যকর হবে। এবং এটা কে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেখেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি নতুনভাবে গড়ে তুলতে 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম এই পাঠশালা বা অর্থনৈতিক পরিকল্পনাটা তিনি সর্বপ্রথম কি গ্রহণ করেন। এবং এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে দেখেন কি লেখা আছে, এটা 2020 সালে 29 ডিসেম্বর এই 64,15,980 কোটি টাকা প্রকল্পে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন পায়। এবং এটা টাইম করে দেখেন 1 জুলাই 2020 থেকে 30 জুন 2025 পর্যন্ত এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা চলবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি অষ্টম এই যে আপনার হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, এটার উপর বেসিস করে দেখেন জুনাইদ আহমেদ পলক কি বলছে, আইসিটি বলছে তথ্য প্রযুক্তি অক্সিজেনের মতো প্রয়োজনীয় হয়ে পড়ছে। তার জন্য অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোকে আমরা যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো হলো মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি, তথ্য প্রযুক্তি ভিত্তিক সক্ষমতা বৃদ্ধি, আইসিটি কাঠামো তৈরি, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি, তথ্য প্রযুক্তি খাতে ব্র্যান্ডিং, গ্রামীণ অঞ্চলে তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা। তো আমরা আইসিটি রিলেটেড জিনিসটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে আপনি কি অ্যাডজাস্ট করে দিতে পারেন। আপনি যদি পরীক্ষার প্রশ্ন একটু ক্রিয়েটিভ করে যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে ডিজিটাল বাংলাদেশের সম্পর্ক, কিন্তু আপনি যেগুলো লিখেন জোনাল আহমেদ পলক বলছে, আপনি আপনার মতো গেলে তো কঠিন তো কিছু না, পাওয়া যাবে আশা করি। তারপরে দেখেন আপনি আবার এটা বলবেন যে অষ্টম পরিকল্পনা দেশের অর্থনীতিতে কোভিড-19 এর মহামারীর প্রভাবকে সামনে রেখে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছে বর্তমান সরকার। সরকারের নির্বাচনী ইস্তেহারে আমার গ্রাম আমার শহর নামে একটা প্রজেক্ট আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমার গ্রাম আমার শহর, এইটা হলো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার হ্যাঁ বিশেষ একটা প্রজেক্ট। তো আমার গ্রাম আমার শহর কি পড়ছেন কেউ এখানে আছে, এটা কি পড়ছেন? মানব উন্নয়নের মধ্যে এটা পড়ার কথা, সেকেন্ড চ্যাপ্টার। না পড়লে বলেন, আমি তাহলে পরের ক্লাসে আমি ঢুকাই দেবো নি আর কি। কেউ কোনো কথা বলতেছেন, আমি কি বাজে পড়ে দিচ্ছি নাকি? পড়া কি বোরিং লাগতেছে? হাবি জাবি পড়ে দিচ্ছি খুব, টপিকটাই বোরিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, টপিকটাই বোরিং আর কি। আচ্ছা আমি পড়াই দিব নি, ওকে সমস্যা নেই। আচ্ছা যদি বোরিং লাগে তাহলে বলেন আর কি, ঠিক আছে। আর যদি ভালো না লাগে তাহলে বলেন, অফ করে দেবো, অন্য কেউ ক্লাস নেবে আর কি, ঠিক আছে। যদি মানে মনে হয় যে আমি আসলে ভালো পড়াইতে পারতেছি না বলেন আর কি। হ্যাঁ তাহলে বাদ দেবো, অন্যজন পড়াই দিবে, সমস্যা নেই। এই হলো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেগুলো জিনিসের গুরুত্ব দেওয়া আছে দেখেন, সেগুলো আমি স্পেসিফিক ভাবে কর্মসংস্থান তৈরিতে প্রবৃদ্ধি বা জিডিপি প্রবৃদ্ধি, সবার সমান সুবিধা নিশ্চিত করতে সাম্য ও সমতা, আর জলবায়ুর বিরূপ প্রভাবের মোকাবেলা করা। এই কয়েকটা জিনিসে একদম বেসিক গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি পরীক্ষায় যাই লেখেন, আপনি কি ওয়ার্ড মুখস্থ করে যাবেন, কি কর্মসংস্থান, আপনি মুখস্থ করে যাবেন সাম্য ও সমতা, আপনি মুখস্থ করে যাবেন জলবায়ু। ঠিক আছে, আচ্ছা এই তিনটা জিনিস আপনি একদম ঠাড়া মুখস্থ করে যাবেন, ঠিক আছে। আর আমার গ্রাম আমার সময় পরে পড়াই দেবেন, সমস্যা নেই। তো এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে, কর্মসংস্থান, সাম্য সমতা, জলবায়ু, হ্যাঁ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই তিনটা পয়েন্ট লিখতে যাবে সব থেকে বেশি গুরুত্ব। তারপরে দেখেন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ডেল্টা প্ল্যান এবং বৈচিত্র্যের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। দেখেন উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন, হ্যাঁ আচ্ছা। কারণ কি 2021 উচ্চ মানে ওই যে আমরা যে 2031 যাবো এবং 2030 সালের মধ্যে কি চরম দরিদ্রতা দূর করায় এর মূল লক্ষ্য। তাহলে দেখেন 6টা লক্ষ্য সুন্দর করে আমি লিখে দিয়েছি, ঠিক আছে, একদম ঠান্ডা মুখস্থ করে ফেলুন। হ্যাঁ একদম অষ্টম পঞ্চবার্ষিকী রিটেন ভাইবা সব কভার হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন জিডিপি প্রবৃদ্ধি, দারিদ্রতার হার, কর্মসংস্থান, কর জিডিপি, প্রত্যাশিত গড়ায়ু, বিদ্যুতের আওতা। আপনি এবার চিন্তা করেন, আপনাকে উন্নয়ন পরিকল্পনা যেটাই দিই, ঠিক আছে, আপনি দেখেন জিডিপি প্রবৃদ্ধি আপনি অবশ্যই মাথায় থাকবেন, জিডিপি গ্রোথ। জিডিপি কিভাবে কাজ করে এটা কি জানেন? জিডিপি কিভাবে কাজ করে? আচ্ছা আমি এটা আমার টপিকে আছে, হ্যাঁ
তো জিডিপি কিভাবে কাজ করে এটা তো আমার টপিকে আছে, তো এটা পরে দেখা দিব জিডিপি কিভাবে কাজ করে, জিডিপি প্রবৃদ্ধি। তারপর একটা আছে দারিদ্র্যের হার, হ্যাঁ, কর্মসংস্থান, ওকে, কর্মসংস্থান বৃদ্ধি, ঠিক আছে। আচ্ছা, কর জিডিপি অনুপাত, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও আমি পড়াই দিই। নেক্সট ক্লাস ইকোনমিক্স এর একটা বেসিক ক্লাস নিতে পারলে ভালো হতো, এগুলো আগে যদি পড়াই দেয় কর্মসংস্থান দারিদ্র্য কিভাবে হয় আর কি, প্রত্যাশিত গড় বিদ্যুতের আওতায়। তাহলে এখানে দেখ আপনি বলবেন যে 11.3 মিলিয়ন কর্মসংস্থান হবে, হ্যাঁ, এটা আপনার মনে না থাকলে হবে, সমস্যা নেই। দরিদ্রের হার 15.6 আর 7.8 এ দাঁড়াবে। তারপরে জিডিপি গ্রোথ 8.51 এ দাঁড়াবে, মোটামুটি এইটার আশেপাশেই থাকবে। প্রত্যাশিত গড়ে 74 বছর হবে, এবং 2021 সালের মধ্যে জনগণকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে, এবং মেয়াদ আনতে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হবে। বিদ্যুৎ তো থাকবেই, সাথে অন্যদের কাছে বিদ্যুৎ বিক্রি করবো। আচ্ছা, স্বপ্নে থেকে যাবে। আচ্ছা, ভিশন 2041 বাস্তবায়নে মোট পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে 4টি, এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে এর প্রথম। তাহলে কি আমরা একটু ভিশন 2041 পড়ছি না? ভিশন 2041 এর মধ্যে যা যা পড়ছি সিমিলার প্রত্যেকটা জিনিস কার মধ্যে আছে? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে এসডিজি বাস্তবায়নের। কি হবে? এসডিজি বাস্তবায়ন। এদিকে বলছে ঠিক আছে, মোটিভেশন যা যা লাগে আমি সব দিয়ে দিচ্ছি। তো দেখেন আপনার ভিশন 2041 মোটামুটি হয়ে গেছে, আপনি কি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোটামুটি হয়ে গেছে, সব দিয়ে দিচ্ছি, আর সমস্যা নেই। এইবার আমরা যাবো যে টেকসই উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করে বর্তমান বিশ্বে টিকে থাকার গুরুত্ব উপায় বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করব। তাহলে এটা কি? এটা হলো ইএসডি, বারবার এসডি। তো এসডিজি ট্র্যাকার নামে একটা সফটওয়্যার আছে, মানে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা কি আপনারা পড়ছেন, দেখছেন কোনোদিন এসডিজি ট্র্যাকার? আপনাদের এসডিজি ট্র্যাকার অ্যাপটা মানে ওয়েবসাইটটা ঘুরে নিয়ে আসছে আর কি। একজনও জানি, কেউ জানেও না এই ওয়েবসাইট সম্পর্কে আর কি, এসডিজি ট্র্যাকার কেউ জানেন না, তো অবাক হইলাম এই যে ট্র্যাকার সম্পর্কে কেউ জানেন না, আসলে অবাক হয়েছি অনেক আর কি। এই দেখেন ঠিক আছে, 17টা। এবার দেখেন তো, দেখেন যেখানে ক্লিক করবেন ওটা সম্পর্কে টার্গেটিং সব চলে আসবে। এই দেখেন 17তে ক্লিক করছি, দেখছেন ওইটা সম্পর্কে যা যা ইনফরমেশন আছে সব এখানে। জেন্ডার ইকুয়ালিটি অনলাইন, যা যা আপনার দরকার মোটামুটি সব আছে। এই দেখেন এই যে ছবিটা আমরা বিভিন্ন সময় দেখি না, এই ছবি দেখতে চুরি করা, এই দেখেন no poverty, no hunger, good health and quality education, gender equality, clean water and sanitation, affordable and clean energy, and decent work, innovation, তারপরে আপনার reduce inequality, sustainable growth and consumption, তারপরে climate, light below water, life on land, peace, security, যে পার্টনারশিপ। দেখছেন এই ছবিটা, দেখছেন না? এটা হলো এখান থেকে এই এসডিজি ট্র্যাকার বাংলাদেশ, এটার কাজ কি জানেন? এটার কাজ হলো দেখেন এই যে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আছে, তো তাহলে এটা তো ঘাটাঘাটি করতে গেলে এখন আপনি সময় পাবেন না, আপনার এতদিন দেখেন এটা আপনার করার সময়ও নাই, ইচ্ছাও নেই, কোনোটাই নেই। আমি একটু ঘাটাঘাটি করে যেটা যেটা পাইছি সেগুলো আপনাদের বলে দিই, পড়ে নিন, ঠিক আছে। তাহলে এবার দেখেন এসডিজি একটি রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া, যেটা বটম আপ অ্যাপ্রোচ অনুসরণ করে। আচ্ছা বলেন তো এসডিজি আর এমডিজি এই দুইটার মধ্যে পার্থক্য, এটা বলতে পারলে চকলেট খাবো। এটা যদি কেউ বলতে পারেন তার মানে ভাববো যে সে আসলে মানে একদম জিনিয়াস আর কি। এসডিজি আর এমডিজির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। এমডিজি কোয়ালিটির দিক থেকে ফোকাস করছে, নো 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 নো। আচ্ছা দেখেন এই যে বটম আপ অ্যাপ্রোচ আছে, এটাকে বলা হচ্ছে কি জানেন? এটা হলো এমডিজি শুধু পভার্টি আর এসডিজি ওভারঅল, নো নো নো। এটা হলো বটম আপ অ্যাপ্রোচ আর ওটা হলো টপ আপ অ্যাপ্রোচ। টপ আপ মানে যখন এসডিজিটা করা হলো, এমডিজিতে যেটা চিন্তা করা হয়েছিল সেটা হলো টপ আপ অ্যাপ্রোচ, মানে কিছু লোক করা হলো উপর থেকে চিন্তা ভাবনা করে একটা ধারণা আছে সেটা সমাজে ছড়াই দিচ্ছে, ঠিক আছে, এটা হলো এমডিজি। আর এসডিজিতে হলো বটম আপ অ্যাপ্রোচ, মানে একদম তৃণমূল পর্যায়ে গবেষণার মাধ্যমে, তৃণমূল ওই স্থানীয় পর্যায়ে, হ্যাঁ, অংশীর জন্য বিভিন্ন সম্প্রদায়ের সাথে আলোচনা পর্যালোচনার মাধ্যমে একটা অভিষ্ট বাদ করতে হবে, সেটা হলো
এবং এটা হলো রাজনৈতিক উন্নয়ন পরিকল্পনা। এর সাথে সামাজিক এবং অর্থনৈতিক দুটো জিনিসই আছে। আর এমডিজিতে শুধুমাত্র কিছু স্পেসিফিক জিনিসের প্রতি আপনার ধারণা দেওয়া হয়েছিল, সেটা হলো টপ আপ কিছু থেকে বলে দিচ্ছে এবং সেই অনুযায়ী কাজ। আর এসডিজিটা হলো বটম আপ। আচ্ছা আবার বলি, শুনুন, বটম আপ অ্যাপ্রোচ হলো ধরেন আপনার বাসার ছোট ছোট পিচ্ছি পিচ্ছি থেকে শুরু করে সবার মতামত দিচ্ছেন, মতামত নিয়ে লাস্টে আপনার আব্বু সবার মতামত নিয়ে একটা অভিষ্ট বা লক্ষ্য ঠিক করছে, এটা হলো এসডি। আর এমডিজিটা হলো আপনার আব্বু বাইরে থেকে এসে বলছে কাল থেকে সবাই এটা শুনবো, ঠিক আছে, এটা হলো এমডিজি। এবং যেহেতু এটা হলো বটম আপ অ্যাপ্রোচ এসডিজিটা, তো এটা রাজনীতির সাথে এবং রাজনৈতিক উন্নয়ন মানে টোটালি সবার একদম একটা কম্প্রিহেন্সিভ একটা উন্নয়ন হবে, অর্থনৈতিক সামাজিক সব দিক থেকে। আর এমডিজিটা হলো স্পেসিফিক কিছু শিক্ষা স্বাস্থ্য এবং কিছু ক্ষেত্রে দেখা গেল দারিদ্রতা, এই কয়েকটা জিনিস নিয়ে কাজ করে। জেনারেল টু স্পেসিফিক, স্পেসিফিক টু জেনারেল বলা যায়। বাট এই বটম আপ টপ আপ শব্দটা ইউজ করাটা বেশি আর কি, বেশি আর। তো দেখেন এই জিনিসটা কই থেকে আসলো, 2015 সালে জাতিসংঘের শীর্ষ সম্মেলন 193 দেশের সরকার প্রধানরা ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড শীর্ষক সম্মেলন 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট শিরোনামে এই গল্প পরিকল্পনা তুলে। এবার এই এসডিজি ট্র্যাকের এখানে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে সময় থাকে ওইখান থেকে আমি এইটা হলো আপনাদের জন্য কেটে কেটে বের করছি, ঠিক আছে। তো এসডিজি কত নাম্বারে কি আছে এটা তো জানেন, 15, 16, এই দেখেন এসডিজি 12 আর 13 নাম্বারটা এটা আমরা অর্জন করতে পারছি এবং 4 নাম্বারটা অর্জনের দিকে আমরা যাচ্ছি। আর 1, 2, 3, 6, 7, 9 এটা অর্জনের জন্য কিছুটা উন্নয়ন সাধনা করা হয়েছে। আর 5, 8, 17 আমাদের অবস্থা অপরিবর্তনীয় এবং খুব বাজে অবস্থা, টাকা পয়সা দিলে, ঠিক আছে। এটা হলো এসডিজি ট্র্যাকারের ইনফরমেশন, ওই ট্র্যাকার থেকে এগুলো বোঝা যায় ট্র্যাক করুন। এবং 14, 15, 16তে বাংলাদেশ পিছায়া পড়ছে ডাইরেক্ট, হ্যাঁ। এবং এই পিছানো অবস্থা থেকে বাংলাদেশকে মানে যদি আপনি উঠাইতে চান আপনার ইনভেস্টমেন্ট দরকার। এবং বাংলাদেশ অর্জন করেছে 2টা গ্রিন কালার, সেটা হলো 12 রেসপন্সিবল প্রোডাকশন এন্ড কনজাম্পশন, আমরা যে পরিমাণ উৎপাদন করি ওই পরিমাণ খাই। আর 13 নম্বর হলো ক্লাইমেট, আমরা বিভিন্ন ভিত্তিক কমিটি সভাপতি হয়েছি, ঠিক আছে। এই যে কি বলে এই গ্রিন ক্লাইমেট ফান্ড এই সেই, ঠিক আছে, এগুলো যে সিভিএফ এগুলো সব হলো ভিত্তিক কমিটি ক্লাইমেট, ঠিক আছে। এই ভিত্তিক কমিটিতে যা আমরা টাকা পয়সা চাইছি, ভাই আমাদের টাকা পয়সা নেই, টাকা পয়সা নেই, ওকে। এইটুকু একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে পারবেন না, এইটুকু যদি আপনি নীল কালিতে সুন্দর করে লিখতে পারেন সারা বুঝতে যাবেন না, পড়াশোনা করতে পারছেন। আর রেফারেন্স দিবেন কি এসডিজি ট্র্যাকার, কি পারা যাবে ভাই? জি ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখেন ওই এসডিজি ওই লাইনে বলছি 1 নাম্বার কি দারিদ্র দূরীকরণ, প্রধান স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, 4 গুণগত শিক্ষা। এসডিজি ট্র্যাকার এই যে লিঙ্গ সমতা, নারী ক্ষমতা, নিরাপদ পানি, স্যানিটেশন, সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি, টেকসই কাজ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবনশীল ভবন অবকাঠামো, দারিদ্র্যকরণ, শহরের পরিকল্পিত উন্নয়ন, টেকসই উৎপাদন। তারপরে দেখেন জলবায়ু, সামুদ্রিক সম্পদ, প্রাকৃতিক পরিবেশ, জীব বৈচিত্র্য সংরক্ষণ, অন্তর্ভুক্তমূলক ন্যায্য শান্তিপূর্ণ সমাজ, আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা। ওকে, এবার নিচের 4টা ডাইমেনশন দিয়ে আবার এই জিনিসটাকে আমি ব্যাখ্যা করছি আপনাদের জন্য, নিচে 4টা ডাইমেনশন কেন ব্যাখ্যা করছি দেখেন। সেটা হলো যে এই ক্রমবর্ধমান জনসংখ্যার যে চাহিদাটা, ঠিক আছে, এইটাকে কাজে লাগাইতে দেখেন এসডিজি নাম্বার 4, নাম্বার 9 এবং নাম্বার 14 খুবই গুরুত্বপূর্ণ। সমুদ্র সম্পদ যদি আমরা নিতে পারি, নতুন যদি প্রযুক্তি উদ্ভাবন শিল্পায়ন আমরা করতে পারি, জনসংখ্যাকে যদি মানব সম্পদে নিতে পারি, তাহলে কি ক্রমবর্ধমান জনসংখ্যা চাহিদা পূরণ করা সম্ভব। এবং দেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে, দরিদ্রের হার কমে আসলে, এসডিজি গোল 1, তারপরে আপনি দেখেন ক্ষুধা নিরসন, হ্যাঁ, খরচুটিতে শিক্ষার মান উন্নয়ন হবে, স্বাস্থ্য সুবিধা নিশ্চিত হবে। এটা হলো ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ। তাহলে কি, এটা আমি 4টা ডাইমেনশনে ব্যাখ্যা করার চেষ্টা করছি। 4টা মধ্যে একটা ছিল জনসংখ্যা। জনসংখ্যাকে আপনি কিভাবে নিতে পারেন? প্রথমে হলো সম্পদ দেখতে হবে, সম্পদ 8, 9, 14তে আছে। আর আরো ভালোভাবে আপনি দেখতে পারেন দেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে, হ্যাঁ, দরিদ্রের হার কমে আসলে, ক্ষুধা নিরসন হলে, মানসম্মত শিক্ষা হলে, স্বাস্থ্য সুবিধা বাড়লে, সুতরাং এই চাহিদাটা আপনি পূরণ করতে পারবেন এই পলিসিতে আগে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ, স্বল্প পরিমাণ আবাদি জমিতে উন্নত মানের বীজ ও জৈব সার ব্যবহার করে এই চাহিদা আপনি মেটাতে পারবেন, ঠিক আছে। দেখেন 12 এবং 15, তো পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তন, দেখেন এই যে ডেটাটা দেখছেন
ডেল্টা প্যান আছে এর মাধ্যমে, এবং 6 নম্বরে ছিল প্লেন ওয়াটার। ঠিক আছে, এর মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। এছাড়া দেখেন এই যে 14, 15, 16, 13, 14, 15 এগুলো সব হলো ক্লাইমেট। ঠিক আছে, এছাড়া দেখেন এই সৌর বিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়োগ্যাস, পারমাণবিক শক্তি বলা আছে কি SDG 0907। তাহলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন। আরেকটা হলো বৈষম্য। বৈষম্য মানে কি, যে নারী পুরুষ বৈষম্য, অংশীদারিত্ব, বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক, এগুলো নিয়ে বলা আছে আপনাগুলো কি 16, 17-তে। আবার যে 5 আর 10-এ রিডিউস ইকুয়ালিটি। তাহলে এই কয়টা জিনিস নিয়ে যদি আপনি একদম সুন্দর করে লিখতে পারেন, হ্যাঁ, আমার বিশ্বাস যে আপনি খুব ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আমি আপনাকে যা লিখে দিছি এই জিনিস সম্পর্কে এর থেকে বেশি আপনার জানার দরকার। ঠিক আছে, একটা জনসংখ্যার চাহিদা, আরেকটা হলো ভবিষ্যৎ প্রজন্ম, আরেকটা হলো পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু, আরেকটা হলো কি বৈষম্য দূরীকরণ ও সাম্য প্রতিষ্ঠা। এই 4টা পয়েন্টের এগেইনস্টে আপনি এই কি এইচডিজি নাম্বার গুলো একটু মুখস্থ করে এই ইয়াতে লিখবেন, এনাফ, মোর দেন এনাফ। আমি ক্লাসে প্রয়োজনের বাইরে কখনো কোনো কথা বলি না, আমি তর্ক করি না আর কি। এই জন্য আমি মানে আমার ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওই আরে চলতে পারি না আর কি, বা রিডিং করি না কি স্লাইড এসে, এগুলো রিডিং করে আসা লাভ নেই। হ্যাঁ, আপনার হলো নলেজ থাকতে হবে। ঠিক আছে, এবং যেটা আপনি করাই তো কঠিন হয় আজকে, সবই দেখতেছি মুখস্থ, সবই সবসময় মুখস্থ সবকিছু। আপনি কবে আবার কি নাম মুখস্থ করে লিখবেন? পুরাটাই সবসময় সবকিছু মুখস্থ। এখানে মানে বোঝার কি বুঝবেন আপনি আর কি, আপনার সিনক্রোনাইজ বুঝতে হবে, এবং এগুলো ডাটা ডাটা সব একদম বোঝায় পরে পরীক্ষা হলে লিখতে হবে। হ্যাঁ, আমি অলরেডি অনেক কিছু পড়াই ফেলছি, অনেক কিছু মানে অনেক কিছু পড়াই ফেলছি। আমি ইচ্ছা করলে স্লো যাইতে পারতাম, হ্যাঁ, আস্তে 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 যাইতে পারতাম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে আপনি পরীক্ষা দিন, বিশেষ পরীক্ষা দিন, বিশেষ পরীক্ষার পরে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি করবেন? আমি এতটুকু যে পড়াইলাম এর মধ্যে আপনার কি কি কনফিউশন লাগছে সেটা বলেন তো একটু। হ্যাঁ, মানে কোন জিনিসটা আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা ভালো হয়নি, বা এটা এইভাবে দেওয়া যায়, তো কি বলেন তো? শিহাব কবির, আপনারা কি 3 জন মিলে একটা আইডি চালান নাকি? 3 জনের ছবি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই, মানে একদম ক্লিয়ার বুঝতে পারছেন? আমি যা পড়াই দিচ্ছি আপনার বাসায় আর কিছু করতে হবে না আর কি, মানে আমি যা লিখে দিচ্ছি এটাই মুখস্থ করা অনেক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, অনেকের কি আপনি আসলে। আচ্ছা, এই প্রশ্নের উন্নয়ন প্রকল্প, আচ্ছা 3টি উন্নয়ন প্রকল্প যথাযথ বললে আপনি কোনটা লেখেন? ভালো কোশ্চেন করছেন। দেখেন, এখন উন্নয়ন প্রকল্প বলতে আমরা আসলে কি বলছি দেখেন, এখানে আমি এই প্রশ্ন উত্তর দিচ্ছি। বাংলাদেশের উন্নয়ন কাঠামোতে কি কি পরিকল্পনা রয়েছে? এইবার দেখেন, উন্নয়ন কাঠামোতে কি কি পরিকল্পনা রয়েছে, এইটা হলো পঞ্চম বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রেক্ষিত পরিকল্পনা। এগুলা হলো পরিকল্পনা। আর যদি আপনাকে বলে যে উন্নয়ন প্রকল্প, ঠিক আছে, তাহলে উন্নয়ন প্রকল্প কি কি? পদ্মা সেতু একটা উন্নয়ন প্রকল্প, ওইটা লিখবেন। এগুলোতে আমরা যাবো আর কি, মানে প্রশ্নের ইয়াটা ধরতে হবে আপনি। বাংলাদেশের উন্নয়ন কাঠামোতে কি কি পরিকল্পনা রয়েছে, আর আপনার দেখতেছেন উন্নয়ন প্রকল্প, দুইটা জিনিস কি সেম? বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা আসি বদ্বীপ পরিকল্পনা। আচ্ছা, বদ্বীপ পরিকল্পনা কি আগে পড়ছেন চ্যাপ্টার 1-এ ভৌগোলিক অবস্থায়? জি ভাই, এগুলাই স্লাইড পড়ছেন নাকি? এগুলাই পড়ছেন, এখানে যা লেখা আছে এগুলাই পড়ছেন? জি আচ্ছা, এগুলো তো আমার বানানো স্লাইড। আচ্ছা ঠিক আছে, আমি বানাইছিলাম, কে পড়াইছে জানি না। ওকে, তারপর আমি বলে দিচ্ছি তো বদ্বীপ পরিকল্পনাটা পুরাটাই হলো আপনার এই উন্নয়ন পরিকল্পনার অংশ। তো বদ্বীপ পরিকল্পনাটা কোন উন্নয়ন পরিকল্পনার অংশ বলেন তো ভাইয়া? লং টার্ম, ভেরি গুড। তো বদ্বীপ পরিকল্পনাটা বেসিক্যালি মানে কিসের উপর নির্ভর করে তৈরি? বদ্বীপ পরিকল্পনা ক্লাইমেট, ভেরি গুড, ক্লাইমেট। বদ্বীপ পরিকল্পনা হেল্প করতেছে কারা বলেন তো? কারা হেল্প করতেছে? নেদারল্যান্ড। আচ্ছা, কবে এখানে অনুমোদন হয়? 2018। জিডিপিতে গ্রোথ কত থেকে কত হবে? জিডিপি গ্রোথ কত হবে বলেন তো? বদ্বীপ পরিকল্পনার মাধ্যমে জিডিপিতে 1.5 বৃদ্ধির মাধ্যমে 10-এ গিয়ে থাকে। 2021-এ 1.5% বাড়বে এবং 10-এ। এই কটা ইনফরমেশন মনে থাকবে না? আমি যে কটা বলে দিলাম আপনারা কমেন্টে দিলেন, সাথে এইটা মুখস্থ করবেন। The government has declared the definite as a long-term strategy to prevent flood and soil erosion, manage rivers and waste, and supply water throughout the century.
পারবেন না? হ্যাঁ, একদম ঠান্ডা মুখস্থ করবেন, কিছুই না। প্রিভেন্ট ফ্লাড অ্যান্ড সয়েল ইরোশন, ঠিক আছে? আচ্ছা, ম্যানেজ রিভার অ্যান্ড ওয়েস্ট আর সাপ্লাই ওয়াটার থ্রু আউট দ্য সেঞ্চুরি, এটা বলছে কি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তিনটা জিনিস খালি মুখস্থ করবেন, আর কিচ্ছু না। পারবেন না ভাইয়া? আর আমি যে কটা ইনফরমেশন এখন আপনি মুখস্থ করলেন সেগুলো। আচ্ছা, সাথে আপনি কি করবেন, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা তো আপনি জানেন, এটা বলবেন। এর সাথে রূপকল্প 41-এর বিশাল সম্পর্ক আছে, এটা বলবেন। এটার সাহায্যে আগামী 2030 সালের মধ্যে একটা মহাপরিকল্পনা, সেটা এটার অংশ। এবং সর্বোপরি বাংলাদেশের সম্পূর্ণ বদ্বীপে সম্পর্কে একটা সুস্পষ্ট পরিকল্পনা এর মধ্যে আছে। এই কটা লাইন মনে থাকবে না? 1, 2, 3, এই ওয়ার্ড, এই কটা ওয়ার্ড মনে থাকবে না? বদ্বীপ পরিকল্পনা 2030-এর একটা অংশ, রূপকল্প 41-এর একটা অংশ, এবং এটা দীর্ঘ চারটা থাকবে না? থাকবে না মনে? আচ্ছা, তারপর আপনি কি করবেন দেখেন। প্রথম পদক্ষেপ 2020 থেকে 30, দ্বিতীয় পদক্ষেপ 31 থেকে 50, তারপরে 51 থেকে 100 শেষ। বর্তমানে 80টা প্রকল্প কাজ চলতেছে। কত টাকা নির্মাণের কাজ এটা জীবনেও মনে থাকবে না, পুরা লাভ। আমি তো জানি, আমি পরীক্ষা দিই না, কি মনে থাকে থাকে না। প্রথম পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপ, তৃতীয় পদক্ষেপ। আচ্ছা, এইবার দেওয়ার পরে এই কথাটা লিখবেন যে 80টির মধ্যে 65টি ভৌত অবকাঠামো আর 15টি হলো প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি। আর টোটাল 8টা হাইড্রোলজিক্যাল অংশকে ভাগ করা হয়েছে 6টা হটস্পট। এটুকু আর কিছু বলা লাগবে। তারপরে হটস্পট গুলো সম্পর্কে জানবো। উপকূলীয়, বরেন্দ্র, পার্বত্য, নদী অঞ্চল, নগর অঞ্চল, পাকিস্তান, পাকিস্তান। এবং এখানে দেখেন, এই যে পাহাড়ি অঞ্চল, এই যে এদিকে পাহাড়ি অঞ্চল, এই যে উপকূলীয় অঞ্চল, ঠিক আছে, এই যে বরেন্দ্র অঞ্চল, হ্যাঁ, এই যে মোহনা, নদীর মোহনা অঞ্চল, এই কথাগুলো এখানে বলা আছে। বদ্বীপ পরিকল্পনা সেরকম একটা ম্যাপ দিন, দিয়ে বলবেন অর্থায়ন কারা কারা করতেছে। এই জিসিএফ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি, ঠিক আছে। বাংলাদেশ সরকার করবে, উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থাগুলো করবে। ওকে, এই অর্থায়নটা লিখবেন, আর কিছু না, অর্থায়নটা লিখবেন। আর এটা করতে গেলে অবশ্যই আপনি কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়বেন। চ্যালেঞ্জ গুলো কি? বাংলাদেশে খুবই প্রাকৃতিক দুর্যোগ হয়, এটা একটা সমস্যা। বাঁধ নির্মাণ করতে গেলে, যেহেতু এটা পানি নিয়ে প্রযুক্ত, এই যে ভারত, চীন, ভুটান, এরা হলো বাঁধ নিয়ে খুব ডিস্টার্ব করবে। সাথে কি করবে? জলবদ্ধতা তৈরি, বাঁধ নিয়ে তৈরি। আর এইটার চূড়ান্ততম লক্ষ্যটা কি দেখেন, 2030 সালের মধ্যে অভিষ্ট এক চরম দরিদ্র দূরীকরণ, 2030 সালের মধ্যে উচ্চ মধ্যমায়ের দেশের মর্যাদা অর্জন, এবং অভিষ্ট 3 2041 সাল নাগাদ সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে হবে। এবং বদ্বীপ পরিকল্পনা 2100, ঠিক আছে, বদ্বীপ পরিকল্পনা 2100 দেখেন দীর্ঘমেয়াদী যে কৌশলগুলো আছে সেগুলো কি দেখেন, বন্যা, নদী ভাঙন, দীর্ঘমেয়াদী কৌশল, নদী ব্যবস্থাপনা, নগর গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, এই জিনিসগুলা এই ডেল্টা প্ল্যান 2100 সাথে একদম রিলেটেড, ক্লোজ রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এছাড়া এর 6টা অভিষ্ট আছে। 6টা অভিষ্ট প্রত্যেকটাই কি আপনি দেখেন, বন্যা ও জলবায়ু, পানীয় নিরাপত্তা, সমন্বিত ও টেকসই নদী, না সিরিয়ালি মুক্ত করা থাকলেই হলো, জলাভূমি ও বাস্তুতন্ত্র, হ্যাঁ, অন্ত এবং আন্তঃদেশীয় পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, ভূমি ও পানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, ঠিক আছে। আচ্ছা, এবং সম্ভাবনা কি কি? আপনি এই পয়েন্টগুলোর মধ্যে আপনার 3-4টা মোটর থাকবে অভিষ্ট বা লক্ষ্যের মধ্যে। এবার আপনি দেখেন, আপনার প্রচুর রপ্তানি হবে, মৎস্য খাত, নৌ খাত, সুনীল অর্থনীতি, পর্যটন ক্ষেত্রে আপনি টাকা পয়সা অর্জন করতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন, খুব কি কঠিন? খুব কিন্তু কঠিন না আর কি বদ্বীপ পরিকল্পনা। এসডিজি আমি আপনারা যে কটা দেখাই দিয়েছি, এসডিজি এর বাইরে আপনি লাগবে। আপনি কি করবেন? আপনি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা আমি এখানে যে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, একদম গ্রস রুট লেভেল থেকে কিভাবে আসছে সেটা আপনি ভিশন 2041টা এখানে আমি যেটুকু লিখছি এইটুকু মুখস্থ করবেন, আপনার বাইরে কিছু করতে হবে। প্রেক্ষিত পরিকল্পনা জিনিসটা কি? প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী আমরা কি কি মাইলফলক কখন অর্জন করতে যাচ্ছি সেটা আপনারা আমি বলছি। বাংলাদেশের গৃহীত 2টি প্রেক্ষিত পরিকল্পনা সম্পর্কে আপনি বলবেন। প্রেক্ষিত পরিকল্পনা, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি জিনিসটা কি সেটা সম্পর্কে আপনার যদি পরীক্ষা আসে আপনি, ঠিক আছে, স্বল্প, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী